4 দিনের সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা। লন্ডনে বৈঠক হতে পারে তারেক রহমানের সাথে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, দেশে ফেরায় আলোড়ন, নির্দোষ কাউকে সাজা দিতে চায় না সরকার। নির্বাচনের আগে কেয়ারটেকারের আদলে সরকার চায় বিএনপি, বিতর্কিত উপদেষ্টাদের না রাখার দাবি। কোরবানির বর্জ্য সরেনি দক্ষিণ সিটির কিছু এলাকায়, বাসিন্দাদের দুর্ভোগ, বেশিরভাগ অপসারণ উত্তরে। এবং বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ কাল, জয় চোখ স্বাগতিকদের উন্মাদনার অপেক্ষায় হোম অফ ফুটবল। আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন থাকছি, নাজনীন নাসিরুদ্দৌলা এবং রহমান রাশেদ। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার সন্ধ্যায় তিনি ঢাকা ছেড়েছেন। এবং এই সফরে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে পারে। এবং বৈঠকের দিনক্ষণও একটি ঠিক করা হয়েছে, 13 জুন, 2 ঘন্টার সময় নির্ধারণ করা হয়েছে এই বৈঠকের জন্য। সোমবার রাত 7:30টায় লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে রাষ্ট্রীয় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কিংস চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হবে ডক্টর ইউনূসকে। সরকারি সফর হলেও রাজনীতির মাঠে জোর আলোচনা এই সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে কিনা তা নিয়ে। জানা গেছে 13 জুন শুক্রবার সকালে ডক্টর ইউনূসের সাথে বৈঠকে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রাথমিকভাবে বৈঠকের জন্য সময় নির্ধারণ করা হয়েছে 2 ঘন্টা। ধারণা করা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই সনদ, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং তাঁকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যৌক্তিক কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না এবং নির্দোষ কাউকে সরকার সাজাও দিতে চায় না। গত 8 মে মধ্যরাতে চিকিৎসা করাতে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সে সময় তার দেশত্যাগ নিয়ে সমালোচনার মুখে পড়ে অন্তর্বর্তী সরকার। চিকিৎসা শেষে রোববার রাতে দেশে ফেরেন তিনি। সাথে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর নওশাদ খান। দেশে ফেরায় তার গ্রেপ্তারের বিষয়টি নতুন করে আলোচনায়। সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার সার্বিক ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাবেক রাষ্ট্রপতি দেশে ফেরা ও গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি জানান, যৌক্তিক কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না। তদন্ত শেষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। প্রিয়জনের সাথে ঈদ করতে প্রায় 80 লাখ মানুষ ঢাকা ছাড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়নি কোথাও। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, 2-1 লাখ ছোটোখাটো চুরি, চেষ্টামি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের। এই জন্য আমি মোটামুটিভাবে খুশি। রাজধানীর নিরাপত্তায় এবার 5 শতাধিক টিম কাজ করছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নির্বাচনের আগে কেয়ারটেকারের আদলে সরকার চায় বিএনপি, সেখানে বিতর্কিত উপদেষ্টাদের যাতে না রাখা হয় সেই দাবি করছে দলটি। চ্যানেল 24-কে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ যদি আস্থা হারায় তবে সেটা হবে দুর্ভাগ্যজনক। শাহনেওয়াজ বাবলু বিস্তারিত জানাবেন।
সংস্কার না নির্বাচন, কোনটি আগে? বর্তমানে যা টপ অব দ্য কান্ট্রি। এ নিয়ে সরকার আর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট। পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি যুক্তিতর্ক। বেশিরভাগ দল ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও দিনক্ষণ স্পষ্ট করেনি অন্তর্বর্তী সরকার। দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন, আগামীতে বিএনপির কর্মকৌশল জানতে চ্যানেল 24 মুখোমুখি দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়েছে কিনা এমন প্রশ্নে তার সাফ জবাব, সরকার জন আস্থা হারালে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন চলে আসে, তাই না? সেটা তো আমরা কোনো সময় চাইনি। আমরা চাই সরকারকে সেখানে সকলের সমর্থনে বসেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, ট্রানজিশন করবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে। এটা হচ্ছে মূল জব আর কি। তো সেখানে ওই ধরনের সিচুয়েশন যদি ক্রিয়েট হয় তো সেটা তো হবে দুর্ভাগ্যজনক। এই সরকারের নিরপেক্ষতা যদি নিয়ে প্রশ্ন উঠে যায় তাহলে তো পুরো আমাদের পুরো প্রক্রিয়াটাই এগোনোর কোনো সুযোগ নেই, এটা বিফলে যাবে। নির্বাচন সামনে রেখে কেয়ারটেকার আদলের সরকার গঠনের দাবি জানান আমির খসরু। তার মতে যেসব উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, নিরপেক্ষতা প্রমাণে তাদের সরকারে থাকার কোনো সুযোগ নেই। নিরপেক্ষতা বজায় রাখার জন্য যারা বিতর্কিত হয়েছে ইতিমধ্যে, একেবারে পরিষ্কারভাবে বিতর্কিত হয়েছে তাদের কথায়, বার্তায়, আচরণে, কার্যক্রমে, তো তারা তো সরকারে থাকলে তো সরকারের নিরপেক্ষতা বিঘ্নিত হবে। তো সুতরাং আমরা তো এখন, আমি তো একটা কথা বলছি যে নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি তো সরকারকে এখন কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে, কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে। এবং কেয়ারটেকারের মোডে ঢুকলে আপনাকে কোনো বিতর্কিত লোক কেয়ারটেকার সরকারে থাকতে পারেনি। এটা আমরা বিগত চলমান সংকট সমাধানে নির্বাচনের বিকল্প নেই জানিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। যেতে হবে নির্বাচনের জন্য। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি যুবক এবং প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে। মৌলভীবাজারের বড়লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। দেশবাসীকে অনুরোধ করব, এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে। এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। বিচার ও মৌলিক সংস্কার দৃশ্যমান হওয়ার পর এপ্রিলের মধ্যে নির্বাচন হলে এনসিপির আপত্তি নেই। পঞ্চগড়ে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম কথা বলেছেন। আর কুমিল্লায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন এপ্রিলের প্রথমার্ধে ঘোষিত নির্বাচনের রোডম্যাপ যথাসময় দেবে কমিশন। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়া দিয়ে আমরা দেখতে পাই মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। করছো কেন রাগ? লাগলো না হয় দাগ? যাচ্ছে না আর ভাবছো এবার দিতে হবে বাদ? কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। স্কয়ার নিয়ে এলো চাকা অল ইন ওয়ান। বাংলাদেশে এই প্রথম স্মার্ট এনজাইম, কালার গার্ড ফর্মুলা আর প্রচুর ফেনায় কাপড় হবে দুর্দান্ত পরিষ্কার মাত্র 75 টাকায়। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ঈদের আজ তৃতীয় দিন, আর তৃতীয় দিনেও কোরবানির বর্জ্য জমে আছে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায়। স্বাভাবিকভাবেই এলাকাবাসী দুর্ভোগে পড়েছেন। তারা বলছেন যে গেল কয়েক বছরের তুলনায় এবছর বর্জ্য অপসারণে কাজে কিছুটা গতি এসেছে, কিন্তু পরিচ্ছন্নতা কর্মীদের অলসতা আর বাসিন্দাদের অসচেতনতায় এই সংকট তৈরি হয়েছে। তবে বরাবরের মতোই অপেক্ষাকৃত ভালো অবস্থা উত্তর সিটিতে। ঈদের তৃতীয় দিনেও জমে আছে কোরবানির পশুর বর্জ্য। দুর্ভোগে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকার বাসিন্দারা।
দুপুর গড়ালেও এমন চিত্র দেখা যায় পুরান ঢাকার কাজী আলাউদ্দিন সড়ক, বংশাল, ধোলাইখাল, সূত্রাপুর সহ বেশ কিছু এলাকায় পড়ে থাকা কোরবানির পশুর উচ্ছিষ্টে দুর্গন্ধ ছড়ায় আশেপাশের বাসাবাড়ি, খাবার হোটেল সহ পুরো এলাকায়। এর সঙ্গে যুক্ত হয় কোরবানির পশুর নতুন বর্জ্য, যা অপসারণে দেখা যায় ধীরগতি। আবার অনেকেই যেখানে সেখানে ফেলে রাখেন, জানিয়ে তর্কে জড়ান পরিচ্ছন্নতা কর্মীরা। আইলেনে ময়লা তুই যায়, এই আমরা জিজ্ঞাসা করলে মনে করেন এরা ওই বেতন দেয়, প্যান দেয়, জারি মারা আমাদের। এরা যদি ভালোভাবে পরিষ্কার করতো তাহলে তো আপনার এইভাবে থাকতো না। ঢাকা দক্ষিণ সিটির হাজারীবাগ এলাকায় এখন প্রায় 1টা বেজে আসছে। এখনও পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তায় কাজ করছেন এবং সাধারণ মানুষ চলাচল করছে। তো আমরা একটু জানতে চাই যে তাদের এই কাজ এত দেরি করে হচ্ছে কেন। আচ্ছা ভাই, আপনি কয়টা থেকে কাজ শুরু করেছেন? আমি সকাল 6টা থেকে আসছি। সবাই এক নির্দিষ্ট সময় ফেলায় না, সবাই কিছুক্ষণ পরপর ফেলাইতেছে, তো এই জন্য ময়লাটা একটু পরপর ভিড় হইতেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবস্থা অবশ্য অপেক্ষাকৃত ভালো। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলন করে 2 সিটি কর্পোরেশন। আগামী বুধবার পর্যন্ত কোরবানির বর্জ্য অপসারণে গুরুত্ব দিবে উত্তর সিটি, আর দক্ষিণ সিটি দাবি করেছে শতভাগ বর্জ্য সরানোর। সকালে বেশ কিছু জায়গায় আমি দেখেছি ময়লা মানে জমা রেখেছে এবং সেখানে সাথে সাথে আমাদের কর্মীরা সেই ময়লা কিন্তু নিয়ে যাচ্ছে। এখন আপনি যাবেন কোথাও কিন্তু অন্তত কোরবানির ময়লা নেই। আপনি যদি ঢাকায় চলাফেরা করেন, যে উটকো গন্ধ পড়ে আছে 2 দিন 3 দিন ধরে, এই পরিস্থিতি ঢাকায় নাই। ঈদের 3 দিনে বর্জ্য অপসারণের পরিমাণ ঢাকা উত্তরে প্রায় 21,000 টন আর দক্ষিণে 31,000 টন। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। চামড়া সংগ্রহ এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। তিনি বলেছেন, এই শিল্পের পরিধি বাড়ানোর চেষ্টা করছে সরকার। আর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন যে চামড়া শিল্প রক্ষার্থে অন্তর্বর্তী সরকার যত কাজ করেছে তা দেশের ইতিহাসে কোনো সরকার করেনি। শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব। সরকার যতগুলো কর্মকাণ্ড করেছে, এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এত কর্মকাণ্ড গ্রহণ করা হয়নি। সকলে একসাথে মিলে এটা সহযোগী হিসেবে কাজ করে। আমি আশা করি চামড়ার উপযুক্ত মূল্য সরকার নির্দিষ্ট মূল্য তো পাবেই, এই নির্দিষ্ট মূল্যের অতিরিক্তও পাওয়ার সম্ভাবনা আছে। দর্শক, রাত 10টার খবর দেখছেন, একটা বিরতি নিচ্ছি। সাথে থাকুন, আরো খবর নিয়ে একটু পর ফিরছি। রাত 10টার খবরে আপনারা চ্যানেল 24 দেখছেন। চিরচেনা ব্যস্ত শহরে এখন ঈদের ছুটি, নেই নাগরিক কোলাহল, বাতাসে অন্যরকম এক স্নিগ্ধতা। ছুটির অবকাশে যেন নন্দিত রূপে ধরা দিয়েছে তিলোত্তমা নগরী ঢাকা। আর এমন নির্মল পরিবেশ দারুণ উপভোগ করছেন রাজধানীবাসী। কোলাহল আর ঠাসবুনটের ঢাকা এখন স্নিগ্ধ রূপে। গাড়ির জট আর শব্দ দূষণের বাড়াবাড়ি নেই, শহর জুড়ে বইছে অন্যরকম এক স্নিগ্ধতা। ঈদের দীর্ঘ ছুটির অবকাশে নগরটা ধরা দিয়েছে কাঙ্ক্ষিত আবেশে। এমন নির্মল পরিবেশ তাই দারুণ উপভোগ করছেন রাজধানীবাসী। ঢাকা শহরে এই মুহূর্তে ঘোরাঘুরির মজাই আলাদা। সব ফাঁকা, বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো মানুষের জমজমাট। আমার বাবা মা নিয়ে আসছে, অনেকবার রিকশায় চড়ছি। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ভালোই। যদি রোডটা একটু কম থাকতো তাহলে একটু ভালো লাগতো। কংক্রিটে ঠাসা বিনোদন স্পট এড়িয়ে যারা একটু প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরি করতে চান তারা ছুটে গেছেন বৃষ্টি ভেজা প্রকৃতির সান্নিধ্যে। উদ্যানগুলোতে নিরিবিলি পরিবেশে সময় কাটিয়েছেন অনেকেই। ফাঁকা ঢাকায় ঘুরতে ভালো লাগে। আজকে আমি আমার বাচ্চা আর আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি, ওই যে আসো একটু খোলামেলা জায়গায় ঘুরে আসি। আজকে আমরা 3 জায় মিলে আসছি, 3 বোন বলতে পারেন। তো সেই ক্ষেত্রে খুবই ভালো লাগতেছে। যদি এখন 3 জনের বর থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। ঐতিহ্যের ঘোড়ার গাড়ি টকবগিয়ে দাপিয়ে বেরিয়েছে ফাঁকা ঢাকায়। যানজট মুক্ত সড়কে আয়েশি আমেজে মজেছে ছেলে বুড়ো সবাই। আমি ঘোড়ার গাড়িতে উঠে অনেক আনন্দিত, আমার খুব ভালো লাগছে গাড়িতে উঠে। আমি এই ফার্স্ট টাইম ঘোড়ার গাড়িতে উঠছি। আমরা এনজয় করব, এই জন্য আমরা গাড়ি ছেড়ে রিক্সা নিয়ে বের হয়েছি। আমরা আজকে রিক্সা দিয়ে ঢাকা শহর, পুরো ঢাকা শহর ঘুরবো। ফাঁকা ঢাকার এই আমেজ ফুরিয়ে যাবে আর 2-1 দিন পর। ঈদের ফুরসতে পাওয়া সঞ্জীবনী শক্তিটুকু নিয়ে আবারও কর্মব্যস্ত হয়ে পড়বে জীবন। অপেক্ষায় থাকবে আবারও কোনো বিরতির। আহমেদ সোহাগ,
চ্যানেল 24, ঢাকা। দর্শক, ঈদের টানা ছুটিতে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর কক্সবাজার, বান্দরবান সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। সকাল থেকেই সৈকতের বিভিন্ন পয়েন্টে নানা বয়সী পর্যটকদের ভিড়। কেউ পানিতে নেমে সাঁতার কাটেন, কেউ মাতেন আড্ডায়। সপ্তাহের বাকি দিনগুলোতে জনসমাগম আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। পাহাড়কন্যা, বান্দরবানেও পর্যটকদের ঢল। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ান নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত সহ বিভিন্ন স্পটে। ভ্রমণ পিপাসুদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বাবা ছেলের মৃত্যু হয়েছে। দুপুর 2টার দিকে সৈকতের সাইমন বিচ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের হিসাবরক্ষক শাহিনুর রহমান এবং তার ছেলে সিফাত। তারা দুজনেই সমুদ্রের স্রোতে ভেসে যাচ্ছিলেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এদিকে চট্টগ্রামে ভাতিজাকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে চাচা ভাতিজা দুজনই। পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাথুয়া গ্রামের নাসির উদ্দিন চৌধুরী এবং তার ভাতিজা আরিয়ান চৌধুরী। ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে গিয়েছিলেন আরিয়ান। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। ভিন্ন নামে নতুন চেহারায় দেশে হঠাৎ বেড়েছে করোনার প্রকোপ। 2 মাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে শতাধিক। বিশেষজ্ঞরা বলছেন যে আতঙ্কিত না হয়ে সতর্ক হতে হবে। কিন্তু সেই সাথে তারা এটাও বলছেন যে কোনো ধরনের জ্বরকে অবহেলা করা যাবে না। এরই মধ্যে করোনা সতর্কতায় বেনাপোল দিয়ে যারা ভারত থেকে ফিরছেন সেসব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। 2019 ও 20 সালে গোটা পৃথিবী কাঁপিয়ে দেয়া করোনা ভাইরাস ফিরেছে আবার। নতুন কয়েকটি ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল এপ্রিলে দেশে করোনায় আক্রান্ত হন 23 জন, আর মে মাসে এই সংখ্যা বেড়ে হয় 86। চলতি মাসেও মৃত্যু হয়েছে একজনের। চিকিৎসকরা জানান, XFG ও XFC নামে করোনার নতুন ধরনে আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। দুটোই করোনার শক্তিশালী ধরন ওমিক্রনের JN.1 ভ্যারিয়েন্টের উপধরন। শারীরিক সমস্যা হচ্ছে, অথবা ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর অথবা মাথা ব্যথা, গায়ে ব্যথা, উপসর্গ তো চেঞ্জ হয়ে যায়। উপসর্গ তো একরকম থাকে না। এই ভাইরাসের ধরনটা এরকম। এই ধরনগুলো মূল যে করোনা ভাইরাস তার কতগুলো উপধরন, এবং করোনা ভাইরাসের একটি উপধরন ছিল অমিক্রন আমরা মনে করতে পারি, তারও 2 থেকে 3টি উপধরন। এই সবগুলো কিন্তু খুব কাছাকাছি। পরীক্ষা না করলে এগুলো ধরনটা নিশ্চিত হওয়া যায় না। বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন এই ভ্যারিয়েন্ট ছড়াতে পারে খুব দ্রুত, যদিও এখনো মারাত্মক আকার ধারণের প্রমাণ মেলেনি। এই মুহূর্তে এটা ভীতির কোনো কারণ নেই, কিন্তু আমরা বলবো সাবধান হলে যদি ঝামেলা এড়ানো যায়, কষ্ট এড়ানো যায়, ভোগান্তি এড়ানো যায়, তাহলে আমরা সাবধান হব, অর্থাৎ মাস্ক পরব, এবং যে কাউরই জ্বর হোক তিনি নিজেকে অন্যদের থেকে সরিয়ে নেবেন। একটু সাবধানে চলাফেরা করা, সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা চাচ্ছি যে আক্রান্তটা কমিয়ে আনা, যাতে আর না বাড়ে। যেটুকু হচ্ছে সেটুকু যাতে না বাড়ে, সতর্ক থাকে, সংক্রমণটা যদি ছড়িয়ে না পড়ে, সেই জন্য আগাম কিন্তু আমরা ব্যবস্থাপনা নিচ্ছি, যেন আমরা সতর্ক করছি। আমরা নতুন করে করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। আপনারা দেখছেন রাত 10টার খবরের আরেকটা বিরতির সময় হলো। কিছুক্ষণ পর সাথে থাকুন।